আসসালামু আলাইকুম বন্ধুরা। ডায়মন্ড ডাব যদি আমরা এর বাংলা করি তাহলে হয় হীরক ঘুঘু, কিন্তু মজার ব্যাপার হলো এর বাংলা নাম হীরক কবুতর। আমাদের দেশি ঘুঘুর তুলনায় এ কিন্তু প্রায় 6 গুণ ছোট, তবে তাদের অ্যাক্টিভিটিসগুলো অন্য সাধারণ ঘুঘুর মতোই। তারা খুব নিরীহ এবং খুবই ভীত পাখি, এরা একটুতেই ভয় পেয়ে যায়। প্রাপ্তবয়স্ক পাখির ওজন প্রায় 40 গ্রামের আশেপাশে হয়ে থাকে, আর প্রায় এরা 10 বছরের মতো বাঁচে। আমাদের অন্যান্য যেই কেস বার্ডগুলো আছে যদি তাদের সঙ্গে একে তুলনা করি, এ কিন্তু সবার থেকে আলাদা। বাজিগার, ঘুঘু, টিয়া, লাভবার্ড, ককাটেল এদের মতো কিন্তু একে আপনি টেম করাইতে পারবেন না, আর তাদের মতো কিন্তু এরা প্লেফুলও হয় না। এরা শান্তভাবে দলবদ্ধ থাকতে পছন্দ করে। আপনি যদি বাজার থেকে কিনে এনে এই পাখিকে 5 বছরও পালেন, তবুও কিন্তু সে আপনাকে দেখলে ভয় পাবে। যদি আপনি বাচ্চা থেকে পালেন তাহলে সেটা ভিন্ন কথা, তারা হালকা পাতলা আপনাকে দেখে টেম হয়ে যাবে, তবুও একটু 19-20 হলে তারা ভয় পেয়ে যায়। তো এখন এখানে কথা হলো বন্ধুরা, যদি এই পাখিগুলোকে টেম করা না হয় তাহলে এই পাখিগুলোকে আপনি বাজার থেকে কেন কিনে আনবেন? আপনি যদি তাদের কাছ থেকে দেখেন তাহলে বুঝবেন এরা কত সুন্দর। এমনি এমনি তো তাদেরকে ডায়মন্ড ডাব বলা হয় না, তাই না? আর 2 নম্বর জিনিসটা হলো তাদের ডাক। যখন মিটিং এর সময় আসে, অর্থাৎ যখন পাখিরা ডিম বাচ্চা করতে যাবে এমন সময় এই ছেলে পাখিটা এমন সুন্দর ডাক দেয়, আমরা আমাদের কেজে যে অন্যান্য পাখিগুলো পালি এদের মতো এমন সুন্দর করে কেউ ডাকতে পারবে না। এই ছেলে পাখিরা এত সুন্দর ডাক দেয়। তো বন্ধুরা, এই দুটো কারণে আপনারা তাদের পালতে পারেন। 2 নম্বর, সংগ্রহকরণ। আপনি প্রায় সকল বার্ড শপে এদের পেয়ে যাবেন। আমার এখানে আপনারা দুটো কালারে পাখি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সিলভার কালার আর অপরটা হলো রেড কালার। এছাড়া ব্ল্যাক কালারেরও একটা ডায়মন্ড ডাব পাওয়া যায়, আর এছাড়াও আরও অনেক মিউটেশন আছে। সিলভার কালারের যে ডাব আপনারা দেখতে পাচ্ছেন এটা দেশের সব জায়গায় আপনি পাবেন, এটা অ্যাভেলেবল। বাট এই যে রেড কালার বা ব্ল্যাক কালার বা অন্য মিউটেশনের এই পাখিগুলো আপনি সব জায়গায় পাবেন না। যদি তাদের দামের কথায় আসি তাহলে প্রথমে বলতে হবে সিজনের উপর তাদের দাম ওঠানামা করে। শীতের আশেপাশের ঋতুগুলোতে এদের দাম একটু কম থাকে, বর্ষা এবং গরমের আশেপাশের ঋতুগুলোতে এদের প্রোডাকশন একটু কম থাকে, তাই এদের দামও একটু বৃদ্ধি পায়। এই সিলভার কালার যে ডাব দেখতে পাচ্ছেন, আমি আগেই বললাম এই ডাবটা খুবই অ্যাভেলেবল, এই জন্য এর দামও কিন্তু অনেক কম। আর ব্রিড করার কথা যদি বলি, এরা একটু ব্রিডও বেশি করে। অন্যান্য যে মিউটেশন আছে রেড ব্ল্যাক এদের থেকে কিন্তু এরা ব্রিডও বেশি করে, তো এই জন্যই এদের দাম একটু কম। সেটা হচ্ছে 300 থেকে 350 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আর এই যে রেড কালার এবং ব্ল্যাক কালারের মিউটেশনের যে পাখিটা আছে সেটা আপনার 1300 থেকে 1500 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। এটা 2024 সালের শেষের দিককার কথা আমি বলছি। আর অন্যান্য মিউটেশনের যে পাখিগুলো যেগুলো আছে সেগুলোর দাম কিন্তু আরও অনেক। 3 নাম্বার, কেনার পদ্ধতি। পাখি কেনার সময় সবার আগে তাদের বয়স দেখবেন। আমার ব্যক্তিগত অভিমত হলো বাচ্চা পাখি কিনবেন না, কারণ প্রথমত নিউ অ্যাডাল্ট এবং বাচ্চা পাখির দামের পার্থক্য কিন্তু তেমনটা নেই। আর আপনি চাইবেন না যে 4-5 মাস তাদের খাইয়ে লালন পালন করে বড় করবেন, তারপর গিয়ে তারা ডিম বাচ্চা করবে। আর বুড়ানি পাখি যেটা বয়স্ক হয়ে গেছে, কয়েকবার ডিম বাচ্চা করেছে, এমন পাখি কেনা থেকেও আপনি বিরত থাকবেন। কারণ কি, সে কোন পরিবেশ থেকে এসেছে আর কি খাবার খেতে সে অভ্যস্ত তা কিন্তু আপনি জানেন না। তাই যখন তাকে কিনে আনবেন তখন কিন্তু আপনি অনেক বিপদে পড়তে পারেন, বিশেষ করে তাদের ডিম বাচ্চা নিয়ে। মনে রাখবেন, রানিং এবং ভালো পাখি কেউ সাধারণত কিন্তু ছাড়তে চায় না। অধিকাংশ সময় যে পাখিগুলোর একটু সমস্যা হয় তখন দেখা যায় সেই পাখিগুলোকে মানুষ সেল করে। তাই মনে রাখবেন, ডিম পাড়ি এবং রানিং পাখিগুলো আপনারা কিনবেন না। তাহলে বন্ধুরা, এখন প্রশ্ন হলো আপনি কোন বয়সী পাখি কিনবেন? আপনার উচিত হবে আপনি নিউ অ্যাডাল্ট বা ডিম বাচ্চা করেনি তবে খুব দ্রুত ডিম বাচ্চা করবে এমন পাখি সংগ্রহ করা, অর্থাৎ তাদের 7-8 ফোর হয়েছে এমন পাখি আপনার সংগ্রহ করতে হবে। তো পাখি কেনার সময় সবার আগে আপনার তাদের চোখের দিকে লক্ষ্য রাখতে হবে, যে তাদের চোখে কোনো পানি আছে কিনা, তাদের চোখের আশেপাশে ভেজা আছে কিনা। পাখিরা যখন অসুস্থ থাকে তাদের চোখ দিয়ে পানি পড়তে থাকে। তারপর বন্ধুরা, আপনার ঠোঁটের আশেপাশে লক্ষ্য করবেন যে সেখানে কোনো ফোলা আছে কিনা, বিশেষ করে হলুদ রঙের ফোলা কোনো আছে কিনা। তো বন্ধুরা, এটা যদি থাকে তাহলে এটা হচ্ছে বসন্ত রোগ। তো এটা কিন্তু অনেকটা ছোঁয়াচে। যদি আপনি এমন পাখি কিনে আনেন, আপনার বাড়িতে যে পাখিগুলো আছে তাদেরও কিন্তু এই অসুখ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর দেখবেন তার মলদার কিন্তু একদম পরিষ্কার থাকবে, সেখানে কোনো টয়লেটের দাগ থাকবে না, একদম পরিষ্কার থাকবে। আর তাদের পটির গুলোতে কিন্তু পানিও থাকবে না। যদি পানিওয়ালা পটি করে তাহলে বুঝবেন সেই পাখির মধ্যে সমস্যা আছে, যে অসুস্থ হতে পারে। তারপর দেখতে হবে তার পা, যে তার পায়ে কোনো বসন্ত আছে কিনা। তো যাই হোক বন্ধুরা, সব ঠিক থাকলে এবার আপনি পাখিটাকে হাত দিয়ে ধরবেন, এক মুঠোর মধ্যে ধরে রাখবেন। দেখবেন সে খুব তেজ দেখাচ্ছে, সে ছটফট করার চেষ্টা করছে, আর আপনি হাতে নিলে বুঝতে পারবেন সেই কিন্তু অনেকটা হেলদি হবে। তো বন্ধুরা, যদি এমন হয় তাহলে এই পাখিটা আপনার কেনা উচিত হবে। মনে রাখবেন, নিউ অ্যাডাল্ট, এখনো ডিম বাচ্চা করেনি এবং হেলদি এমন পাখি আপনার কিনতে হবে।
4 নম্বর বাসস্থান। যত বড় স্থানে তাদের রাখতে পারেন ততই ভালো। কলোনি আকারে আপনি যদি এদের পালন করতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো। তবে যদি আপনি শখ করে 2-1টা পাখি পালেন তাহলে আপনাকে কেজে রাখতে হবে। তারা যেহেতু ছোট পাখি তাই ঘন খিল বিশিষ্ট খাঁচার মধ্যে তাদের রাখতে হবে। তা আমাদের বাজারে বেশ কয়েক মাপের খাঁচা পাওয়া যায়, তার মধ্যে 12x16 এটা কিন্তু খুবই কমন, এখানে আপনারা রাখতে পারেন। তবে 16x20 ইঞ্চি যে খাঁচা আছে এটা কিন্তু তাদের জন্য পারফেক্ট। যদি আপনি ছোট খাঁচা ইউজ করেন, অর্থাৎ আপনি যদি 12-16 এমন খাঁচা ইউজ করেন, যখন আপনি তাদের খাবার এবং পানি দিতে যাবেন তখন তারা মনে করতে পারে যে আপনি তাদের ধরতে যাচ্ছেন। যেহেতু জায়গাও কম তখন তারা ভয় পেয়ে ছোটাছুটি করতে পারে। আর এই ছোটাছুটি করার সময় যদি তারা ডিম দিয়ে থাকে তাহলে ডিমও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর বারবার যদি তারা এমন ভয় পেতে থাকে তারা কিন্তু তাদের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 16x20 যে খাঁচা আছে সেটা আপনি ইউজ করতে পারেন, এতে এই সমস্যাটা হয় না। তবে আমাদের লাভ বার্ডের খাঁচা অর্থাৎ 18x24 যে খাঁচাটা আছে এটা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে এখানে কিন্তু সব থেকে বেশি ভালো হবে। কারণ যখন এরা ব্রিড করবে, ডিম বাচ্চা করবে, তখন এখানে তারা কলোনি আকারে থাকতে পারবে। অর্থাৎ একবার তারা ডিম বাচ্চা করলো তাদের বাবুগুলোকে রেখেই তারা আবার নতুন করে ডিম বাচ্চা করবে। ওই খাঁচার মধ্যে তার বাবু থাকবে এবং তারা ডিম বাচ্চা করবে এবং আপনি আপনার সুবিধা মতো সে বাবুগুলোকে বাহির করে নেওয়ার সময় পাবেন। তবে 16x20 যে খাঁচাটা আছে এটা কিন্তু তাদের পালানোর জন্য আদর্শ একটি খাঁচা। 5 নম্বর কেজ সেটআপ। এরা ফ্লোরে থাকতে পছন্দ করে না, শুধু খাবার এবং পানি খাওয়ার সময় তারা নিচে নামে, বাকি সময় তারা কেজের উপর সাইডে থাকবে। তাই কেজের মধ্যে একটি লাঠি স্থাপন করতে হবে। মনে রাখতে হবে লাঠিটি যেন পিচ্ছিল না হয়, লাঠিটি বেশি চিকন যাতে না হয় এবং বেশি মোটাও যাতে না হয়। 1/2 ইঞ্চির মতো মোটা লাঠি ব্যবহার করতে হবে। তো বন্ধুরা লাঠি হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন রড, কাঠ বা বাঁশের ফেলা, কঞ্চি বা কাঠের টুকরো, এমন কিছু আপনারা ব্যবহার করতে পারেন। তো লাঠি সেট করার সময় একদম মাঝ বরাবর সেট করা যাবে না, বরং পিছন সাইডে 6 ইঞ্চি গ্যাপ রেখে, আর যদি খাঁচা ছোট হয় তাহলে 4 ইঞ্চি অন্তত গ্যাপ রেখে এই লাঠিটা সেট করতে হবে, যাতে তারা ফ্লোর থেকে উড়ে উঠে সেখানে বসতে পারে। আপনি যদি সেন্টারে সেট করে দেন, মাথা বরাবর সেট করে দেন, ভালোভাবে উড়ে সেখানে উঠতে পারবে না, তারা বাড়ি খেয়ে যাবে। এই জন্য একটু পিছন সাইডে সেট করতে হয়। আর অবশ্যই উপর দিকে পর্যাপ্ত জায়গা রাখতে হবে যাতে তারা আরাম মতো এখানে ব্রিড করতে পারে। 6 নম্বর ব্রিডিং বক্স সেটআপ। ডিম বাচ্চা করানোর সময় হলে তাদের নেস্ট বানিয়ে দিতে হবে। দুইভাবে তা করা যায়। কেজের এক সাইডে আপনি প্লাস্টিক এবং মাটি দিয়ে কিছু নেস্ট কিনতে পাওয়া যায়, সেগুলো আপনার সেট করতে পারেন। আবার চাইলে খড়কুটো দিয়ে বা বাঁশের ঝাঁকাতেও আপনি ব্যবহার করতে পারেন তাদের নেস্ট হিসাবে। তবে এটা একটু ঝামেলার হয়। প্রথমত তাদের সেট করা, তো বাবুরা যখন একটু বড় হবে তারা কিন্তু নিচে পড়ে যায়। আবার যদি একটু বড় নেস্ট দেন তাহলে তারা ব্রিড করার জন্য খাঁচার মধ্যে পর্যাপ্ত জায়গা পায় না, তাই বড় খাঁচা ব্যবহার করতে হয়। তো বন্ধুরা এখন কথা হলো তাদের আমরা কিভাবে পারফেক্ট একটা নেস্ট তৈরি করে দিতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এমন মাটির অনেক পাত্র পাওয়া যায়, এটা এমন একটা বাটির মতো দেখতে। তো বন্ধুরা এটার মধ্যে কিছু খড়কুটো অথবা পাতা দিয়ে আপনার খাঁচার এক পাশে রেখে দিবেন, দেখবেন সেখানে তারা ব্রিড করছে। তো বন্ধুরা যখন ওইখানে বাবু হবে তাহলে আপনি এটা পরিষ্কার করতে হবে, তখন কিন্তু আপনি এটা ইজিলি বাহির করতে পারেন এবং কোনো ঝামেলা ছাড়াই আবার সেটা কিন্তু খাঁচার মধ্যে আপনি দিতে পারেন। বাট আপনি যদি উপরে কোনো কিছু সেট করেন এটা কিন্তু খুলতে এবং বাহির করতে অনেক ঝামেলার। এবার এই পাখিরা যেহেতু অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই আপনার খাঁচার মধ্যে এমন হাত আপনি রেগুলার দিতে পারবেন না, এই জন্য এমন বোল ব্যবহার করতে হয়। তো এটা আপনি ইজিলি বাহির করতে পারবেন এবং ইজিলি আপনি এটা স্থাপন করতে পারবেন। তো বন্ধুরা এমন মাটির পাত্র তাদের ডিম বাচ্চা করানোর জন্য ব্যবহার করতে হবে। 7 নাম্বার খাবার ও পানির পাত্র। তাদের মাটির পাত্রে খাবার খেতে দেওয়া সব থেকে ভালো। এছাড়া প্লাস্টিকের কিছু বাটি আপনি বাজারে কিনতে পাবেন, তবে এমন বাটি ব্যবহার করলে বেশ কিছু সুবিধা হয়। যখন আপনি তাদের খাবার খেতে দিবেন তারা সেই খাবারের মধ্যে নামবে, নেমে সেগুলো হাংলিয়ে তারা খাবার খায়। তাই দেখা যায় অনেক খাবারই হাংলানোর কারণে নিচে পড়ে যায় এবং সেগুলো নষ্ট হয়ে যায়। তবে এই পাত্রে তারা তা করতে পারে না, তারা এখানে নামিয়ে যে হাংলায়ও সেই খাবারগুলো নিচে পড়ে যায় না। দ্বিতীয়ত তারা খাবারের মধ্যেই কিন্তু পটি করে। যেহেতু আপনি তাদের ছোট্ট খাঁচায় পালছেন, হতেই পারে যে তারা তার মধ্যে পটি করে দিবে। যেহেতু এটা মাটির পাত্র, পটিতে থাকা পানিগুলো তারা দ্রুত শুষে নেয়। প্লাস্টিকের পাত্রে কিন্তু এটা সম্ভব না। তো বন্ধুরা এমন মাটির বাটি আপনারা পাখির দোকানে পাবেন। পাখির দোকান থেকে নিলে একটু দাম বেশি পড়বে, বাট আপনি যদি কোনো হাট থেকে নিতে পারেন যেখানে কবুতর বা পাখি বেচা কেনা হয়, তাহলে সেখানে এটা খুব কম দামে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এটার মাপ হলো ভেতর সাইডে 5 ইঞ্চি। তো বন্ধুরা এই বাটির একটা ছোট ভাইও আছে, সেটা কিন্তু ব্যবহার করা যাবে না, সেটাতে খাবার দিলে কিন্তু তার ছিটিয়ে নষ্ট করে দিবে। তবে সেই ছোট বাটিতে আপনার গ্রিড খেতে দিতে পারেন। তো বন্ধুরা পানি দেওয়ার জন্য আপনাকে প্লাস্টিকের বাটি ব্যবহার করতে হবে। বন্ধুরা পানি দেওয়ার সময় আপনার লক্ষ্য রাখতে হবে পানিটা কিন্তু বাটি ভরে দিতে হবে। তো বন্ধুরা তাদের ঠোঁট যেহেতু লম্বা, তাই বেশি করে পানি দিতে হবে, এতে তাদের পানি পান করতে সুবিধা হবে। আর তার উপর তারা যদি দাঁড়ায় তাহলে সেটা কিন্তু পড়েও যাবে না, তাই খাঁচার সঙ্গে তাকে লাগানোর দরকার নেই, সরাসরি দিলেও হয়ে যায়।
8 নাম্বার খাবার তালিকা। হীরক কবুতরের মূল খাবার হলো সিড মিক্স, যার মধ্যে 70 থেকে 80% থাকে চীনা, কাউন বা মিলেট, এই যে ঘাসের যে বিচিগুলো হয় এই ছোট ছোট এই বিচিগুলো। আর বাকি 20 থেকে 30% থাকে ভুট্টা ভাঙা থেকে ছোট ছোট যেই দানাগুলো আছে তাহা আলাদা করতে হয়, সেই ছোট ছোট টুকরোগুলো তারা খায়। তাই দানা একটু বড় হলে তারা কিন্তু খেতে চায় না। তারপর তিল, তিসি, ছোট আকারের ধান, আখড়া ইত্যাদি। তো বন্ধুরা এখন কথা হলো গম। গম কিন্তু তারা নর্মালি খেতে চায় না, খায় কম, কিন্তু তারা নর্মালি খেতে চায় না। তো বন্ধুরা আমার সিড মিক্স যদি আমি আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু চীনা, মিলেট এবং কাউন। আর ভুট্টার যে ছোট ছোট দানা আছে কবুতরের খাবার কেনার সময় যা আমি কিনে এনেছিলাম তার মধ্যে থেকে বেছে বেছে আমি ছোট দানাগুলো আলাদা করে রেখেছিলাম। সূর্যমুখী ফুলের বিচি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, তার কারণ হলো এরা তা বেশি পছন্দ করে না, দিলেও তেমনটা খায় না। তেল জাতীয় যে দানা আছে তাদের কিন্তু দিতে হবে রেগুলার। এই জন্য আমি কি করি, তিসি এবং সরিষা এগুলো কিন্তু আকারে অনেক ছোট, এগুলো তাদের খেতে দিই। আর ডাল জাতীয় যে খাবার আছে তার জন্য আমি আখড়া দিই, কারণ এগুলো আকারে অনেক ছোট তাই তারা তা খায়। তো এখানে মোদ্দা কথা হলো যেই খাবারগুলোর দানা একটু ছোট তারা সেগুলো খায়, যেই দানা একটু বড় এগুলো তারা খেতে চায় না। তো বন্ধুরা আমার যে খাবারটা আছে এই খাবারের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ কার্ব আছে, প্রোটিন আছে, ফ্যাট এবং ভিটামিন আছে। আর এখানে একটা জিনিস বাকি থাকে সেটা হচ্ছে গ্রিট। আমি তাদের কিন্তু প্রতি সপ্তাহে গ্রিট খেতে দিই, এতে মিনারেলসের যে সমস্যাগুলো আছে সেগুলো আর হয় না। তো বন্ধুরা আর একটা খাবারের কথা না বললেই নয়, তা হলো পালং শাক, লাল শাক, কলমি শাক, সজনে পাতা, এগুলো কিন্তু তারা খেতে অনেক পছন্দ করে। তো এগুলো আপনি সরাসরি তাদের খাঁচার কোনো এক পাশে দিয়ে রাখবেন, তারা ঠুকিয়ে ঠুকিয়ে তাদের মন মতো খেয়ে নিবে, অথবা আপনি চাইলে এই পাতাগুলোকে কুচি কুচি করে একটা বাটিতে তাদের দিতে পারেন। আর সর্বশেষ আর একটা কথা হলো যে সিজনাল যে পাকা ফলগুলো আছে যেমন আম, পেঁপে, তরমুজ ইত্যাদি, যদি এগুলো পাকা তুলতুলে হয়, আবারও বলছি পাকা তুলতুলে হয়, তাহলে এগুলো তারা হালকা পাতলা খায়, তবে বেশি খায় না, খুবই সামান্য খায়। আর এই সিজনাল ফলগুলো তাদের না দিলেও হয়, কোনো সমস্যা নেই। 9 নম্বর রোগ প্রতিরোধ ও ঔষধ। যদি তাদের নিয়ন্ত্রিত আবহাওয়ার মধ্যে রাখতে পারেন তাহলে তাদের তেমন সমস্যা হয় না। তবে একটা সমস্যা হলো এদের রোগ নির্ণয় করা একটু সমস্যার। এরা অনেক ভীতু এবং অনেক সজাগ পাখি, তাই যখন আপনি তাদের কাছে যাবেন বা তাদের খাবার দিতে যাবেন তখন তারা সজাগ হয়ে যায়। তাই বোঝা যায় না যে সেই অসুস্থ পাখি। যখন পাখির অসুস্থতা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায় তখন আপনারা বুঝতে পারবেন, কারণ তখন যেহেতু তারা বেশি অসুস্থ তখন তারা বেশি চলাফেরা করে না। আপনার দূর থেকে দেখলে বুঝতে পারবেন ঝিমিয়ে আছে, সে অসুস্থ। বিশেষ করে নতুনদের জন্য এটা কিন্তু অনেক কষ্টের। তো বন্ধুরা তাই আপনার সব সময় তাদের পটির দিকে লক্ষ্য রাখতে হবে। যখন তাদের বাবু হয় তখন তাদের পটিটা একটু পাতলা হতে পারে, কারণ তখন যেহেতু তারা বেশি পানি খায়, তবে নর্মালি তাদের পটি কিন্তু দানাদার হয়। তো এই পটিটা দেখেই আপনার রোগ নির্ণয় করতে হবে। তো বন্ধুরা এই বিষয়টা ব্যাপক আলোচনার। তাদের কমন কিছু সমস্যা আছে যা আপনি প্রাকৃতিক উপায়ে সমাধান করতে পারেন, সেই কমন সমস্যার কথা আমি এখানে আলোচনা করছি। আবহাওয়া বদলের সময় তাদের সর্দি লাগতে পারে, এতে তাদের নাক দিয়ে পানি পড়তে পারে এবং তারা হালকা পাতলা কাশি দিতে পারে, তখন তাদের তুলসীর পাতার রস তাদের খেতে দিতে পারেন। দেখবেন আপনার তারা বেশি বেশি পানি খেয়ে তারা পাতলা পটি করছে আর ঝিমাচ্ছেও না, তাহলে বুঝবেন তার পেটে গ্যাস হয়েছে। তখন পুদিনা পাতার রস তাদের খাওয়াতে পারেন। যদি তাদের পটির মধ্যে আমাশা বা রক্ত পায়খানা দেখেন তাহলে পাথরকুচির পাতার রস তাদের খাওয়াতে পারেন। শীতের সময় কৃমি উৎপাত একটু বেশি হয়, তাই মাঝে মাঝে নিম পাতার রস তাদের খেতে দিতে পারেন। শীতের সময় যদি দেখেন তারা চুনা পায়খানা করছে ও গা ফুলিয়ে বসে আছে, তখন তাদের আপনার রোদে দিতে হবে এবং তুলসী এবং আদার রস তাদের খাওয়াতে হবে। তো বন্ধুরা এই সমস্যা গরমে হলে হালকা গোসল করে দিয়ে তাদের মৃদু রোদে রাখবেন, যেখানে রোদের তেজ আছে বাট রোদ সরাসরি লাগে না এমন স্থানে রাখবেন। তো তাদের সব থেকে যে বেশি সমস্যাটা হয় সেটা হচ্ছে ডিম বাচ্চার সমস্যা। যদি ডিম থেকে বাচ্চা না হয় বা ডিম দিয়েছে কিন্তু ডিম ভেঙে যাচ্ছে, তাহলে সর্বপ্রথমে আপনার ছেলে মেয়েকে আলাদা করে রাখতে হবে এবং উভয়কে গোসল করিয়ে রোদে রাখতে হবে নিয়মিত, এবং বেশি বেশি তাদের গ্রিট খেতে দিতে হবে। আর 1 মাস পর তাদের জোড়া দিতে হবে। তো বন্ধুরা এই হলো তাদের কমন কিছু সমস্যা, কমন কিছু রোগ যা আপনি প্রাকৃতিক পদ্ধতিতে প্রাথমিক পর্যায়ে থাকলে এই রোগটা কিন্তু ভালো করতে পারবেন। তবে 2-3 দিনের মধ্যে যদি তাদের এই অসুখটা ভালো না হয় তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো ভেট শপ থেকে বা কোনো ভেটের পরামর্শ নিয়ে তাদের ওষুধ খাওয়াতে হবে। আর বন্ধুরা তাদের যদি আপনার ভালো মতো খাবার খাওয়াতে পারেন তাহলে নর্মালি তাদের ভিটামিন কোর্স করতে হয় না। আর কোনো সমস্যা না থাকলে আপনি এমনভাবে খুব সুন্দরভাবে তাদের টেক কেয়ার করলে, তাদের সুন্দরভাবে খাওয়ালে ভিটামিনের সমস্যাটা হয় না, আপনার ভিটামিন কোর্সগুলো করতে হয় না। তবে যদি সমস্যা হয়, ডিম বাচ্চার সমস্যা হচ্ছে, তাহলে আপনার মাঝে মধ্যে ভিটামিন কোর্স করাতে পারেন। 10 নম্বর গোসল ও পরিষ্কার। হীরক কবুতর আকারে অনেক ছোট, তাই তার পটিও হয় কম, আর তার মধ্যে তারা শুকনো দানাদার পটি করে, তাই তাদের পটি থেকে গন্ধ হয় না। বিধায় প্রতি সপ্তাহে আপনি যদি তাদের একবার পরিষ্কার করে দেন তাহলেও হবে।
তবে 3 দিন পর পর যদি আপনি পরিষ্কার করতে পারেন তাহলে বেশি ভালো। তো বন্ধুরা, ট্রেতে একটা কাগজ বিছিয়ে রাখলে পটি পরিষ্কার করতে সুবিধা হয়। আর কিছু না দিলে অবশ্যই সপ্তাহে 1 দিন আপনাদের ডিটারজেন্টের পানি দিয়ে তা পরিষ্কার করে দিতে হবে, যাতে সেখানে কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু না থাকে। আর যেদিন তাদের আপনার ট্রে পরিষ্কার করতে যাবেন সেদিন নিম পাতা সিদ্ধ করা ঠান্ডা পানি তাদের স্প্রে করবেন, তাহলে শরীরে পোকামাকড় বাসা বাঁধতে পারবে না আর অ্যালার্জিও কম হবে। আর মাঝে মাঝে উকুন মাছি যা তাদের শরীরে হয়ে থাকে নর্মালি, এমন পোকামাকড় তাড়ানোর ওষুধ ওই পানির সঙ্গে মিক্স করে, অর্থাৎ ওই নিম পাতার পানির সঙ্গে মিক্স করে তাকে স্প্রে করতে হবে। আর এই স্প্রে করানোর পর সেটা যদি ঠান্ডা এবং বর্ষার সময় হয় তাহলে তাদের একটু রোদে রাখবেন, আর যদি গরমের সময় হয় তাহলে রোদে না রাখলেও হবে। বন্ধুরা, মোদ্দা কথা হলো তাদের গা যেন ভেজা না থাকে, শুকনো হয়। তো বন্ধুরা, এছাড়াও আরো অনেক ব্যাপারগুলো আছে, তাদের লালন পালন করার সময় সেই জিনিসগুলো জানতে হয়। যেমন তাদের বাবু হওয়ার পর কি করণীয়, কখন কি খাবার কিভাবে দিতে হয়, খাবার দিনে কয়বার দিতে হয়, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। তো সেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে ধাপে ধাপে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমি যেই 10টা পয়েন্ট আপনার সঙ্গে আলোচনা করলাম, এটা যদি আপনার ভালোভাবে আয়ত্ত করতে পারেন, এভাবে তাদের টেক কেয়ার করতে পারেন, তাহলে আশা করা যায় আপনি তাদের খুব সুন্দরভাবে পালন করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।